আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের 2021 সালের নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে সকল শিক্ষার্থীকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে যথাযথভাবে দিন যাপন করতেছ এবং পাঠে মনোনিবেশ করতেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের সাথে আলোচনা করব আমাদের বাংলা পাঠ্যপুস্তকের মাইকেল মধুসূদন দত্ত রচিত কপোতাক্ষ নদ কবিতাটি নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে আজকে কপোতাক্ষ নদ। নিশ্চয়ই তোমরা নদ নদীর সাথে পরিচিত। হয়তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নদী নদ এগুলোর মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, কিঞ্চিত পার্থক্য আছে, যদিও নদ নদী প্রায় একই জিনিস, তাদের লিঙ্গান্তর হয় না। তথাপি নামের উপর ভিত্তি করে কোনো কোনো নদকে বলা হয় নদ এবং কোনোগুলোকে বলা হয় নদী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন নদ নদী আমরা কিভাবে চিনব বা কিভাবে বুঝতে পারবো যে কোনটি নদ এবং কোনটি নদী? বোর্ডে লক্ষ্য করো, এখানে দেখো বৃদ্ধ যুগ আ সমান বৃদ্ধা, কপুত যুগ ই সমান কপুতি। নিশ্চয়ই বুঝতে পেরেছ, বৃদ্ধ হচ্ছে পুরুষ এবং বৃদ্ধা হচ্ছে স্ত্রী। কপুত হচ্ছে পুরুষ, কপুতি স্ত্রী। এগুলো আমরা দেখেই চিনতে পারি, নাম দেখেই চিনতে পারি যে বৃদ্ধ হচ্ছে পুরুষ, বৃদ্ধা হচ্ছে মহিলা এবং কপুত হচ্ছে পুরুষ, কপুতি হচ্ছে স্ত্রী। তাহলে নদ নদী আমরা কিভাবে চিনব? হ্যাঁ, এই নদ নদীর যে সকল নদীর নামের পিছনে আ বা ই প্রত্যয় যুক্ত থাকে সেগুলোকে বলা হয় নদী, যেমন গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনা ইত্যাদি। এবং যে সকল নদীর পিছনে ই বা আ প্রত্যয় যুক্ত থাকে না সেগুলোকে বলা হয় নদ, যেমন কপোতাক্ষ। কপোতাক্ষর পিছনে আ বা ই প্রত্যয় নেই, সুতরাং এটি নদ। ব্রহ্মপুত্র, এর পিছনেও ই বা আ প্রত্যয় নেই, সুতরাং ব্রহ্মপুত্র নদ। অনুরূপভাবে আরও আছে নীল, নীল নদ, নীলের পিছনে ই বা আ প্রত্যয় নেই। কংস, তার পিছনেও ই বা আ প্রত্যয় নেই, সুতরাং এগুলো হচ্ছে নদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা নদ নদীর পার্থক্য উপলব্ধি করতে পেরেছ। এখন আমাদের কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত এবং মাতার নাম জানকী দেবী। কবির শৈশব কেটেছিল সেই কপোতাক্ষ নদের তীরেই। শৈশবে স্কুল জীবনে লেখাপড়া শেষ করে তিনি কলকাতায় হিন্দু কলেজে ভর্তি হন। হিন্দু কলেজে যখন তিনি ভর্তি হন, লেখাপড়াকালীন সময়ে তার মনে পাশ্চাত্য সাহিত্যের প্রতি গভীর অনুরাগের সৃষ্টি হয়। সুতরাং তিনি চেয়েছিলেন যে ইংরেজি সাহিত্য রচনা করে নাম, যশ, প্রতিপত্তি, খ্যাতি ইত্যাদি অর্জন করবেন। কিন্তু তেমন কোনো সুযোগ সুবিধা না থাকায় শেষ পর্যন্ত তিনি পৈতৃক ধর্ম ত্যাগ করে জলাঞ্জলি দিয়ে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং চলে যান সুদূর ফ্রান্সে। সেখানে গিয়ে তিনি ইংরেজিতে সাহিত্য চর্চা শুরু করেন। কিন্তু ইংরেজি সাহিত্যে অনেক বড় বড় কবি সাহিত্যিক ছিল, ইংরেজি সাহিত্যের ভাণ্ডার ছিল সমৃদ্ধ। সুতরাং সেখানে তিনি খুব একটা নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি অর্জন করতে পারেন নাই। পরবর্তীতে
তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন এবং সেই ভুল বুঝতে পেরেই তিনি আবার বাংলা ভাষা সাহিত্য চর্চা রচনা করেছিলেন। এ সম্পর্কে কবি নিজেই বলেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবুধ আমি অবহেলা করি, পরদন লুবে মত্ত করিনু ভ্রমণ, কইলিনু শৈবাল ভূমি কমল কাননে, স্বপ্নে তো বকুল লক্ষ্মী কয়ে দিলা পরে, উড়ে বাসা মাতৃকুশে রতনের রাজি, এ বিখেরি দশা তবে কেন তোর আজি, যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি গড়ে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষার উৎকনি পূর্ণমণি জালে। এরপর থেকেই তিনি বাংলা ভাষা সাহিত্য চর্চা শুরু করেন এবং বাংলা সাহিত্যে একজন অমর কীর্তি স্থাপন করেছেন। তাছাড়া বাংলা সাহিত্যে তিনি নতুন নতুন জিনিস সংযোজন করেছেন, যেমন অমিত্রাক্ষর ছন্দ, সনেট। তাছাড়া তিনি একটি মহাকাব্য লিখেছিলেন বাংলা ভাষায়, যার নাম ছিল মেঘনাদ বধ কাব্য। তার রচিত অসংখ্য গ্রন্থের মধ্যে আছে তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। তার নাটক ছিল কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। তাছাড়া প্রহসন ছিল একই কি বলে সভ্যতা ও গুরু শালিকের গাড়ে রু। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোক গমন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কবিতাটি পাঠ করব এবং কঠিন কঠিন শব্দগুলো বুঝতে চেষ্টা করব। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জুড়াইয়ে কান আমি ভ্রান্তির চলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। সতত হে নদ তুমি পরমোর মনে। আমি কবি পরিচিতিতেই বলেছি যে কবি নিজের ধর্ম ত্যাগ করে ইংরেজি সাহিত্য চর্চা করার জন্য তিনি সুদূর ফ্রান্সে চলে গিয়েছিলেন। যেহেতু ধর্মান্তরিত হয়েছিলেন, সুতরাং দেশে ফিরে আসার আর কোনো সুযোগ তার ছিল না। সে কারণে তিনি ফ্রান্সে বসেই এই কবিতাটি লিখেছিলেন। সেই সুদূর ফ্রান্সে বসেই তার শৈশবের স্মৃতি বিজড়িত যশোর জেলার সাগরদাড়ি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদ, সেই কপোতাক্ষ নদকে স্মরণ করে তিনি বলিতেছেন, সতত হে নদ তুমি পরমোর মনে। সতত মানে সর্বদা বা সব সময় সেই কপোতাক্ষ নদের কথা কবির মনে পড়তেছে। সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, সব সময় তিনি সেই কপোতাক্ষ নদীর কথা চিন্তা করেন, নদীর কথা ভাবেন। সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। সব সময় তিনি, মানুষ যেমন ঘুমের ঘুরে স্বপন দেখে সব কিছু মনে হয় যে একান্ত বাস্তব, কিন্তু ঘুমটা ভেঙে গেলেই, কল্পনা চলে গেলেই তার মাঝে হাউতাসের সৃষ্টি হয়, সেই স্বপ্নটা আর থাকে না। সেই কবিও কল্পনায় যেহেতু কপোতাক্ষ নদকে উপলব্ধি করিতেছেন, সুতরাং তার মায়াধ্বনি তিনি শুনতে পাইতেছেন। অর্থাৎ বাস্তবে নয়, তিনি কল্পনায় সেই কপোতাক্ষ নদের কুলো ধ্বনি শুনতে পাচ্ছেন এবং সেই কুলো ধ্বনি শুনেই তিনি তার কান জুড়াইতেছেন। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা আমি টেকার জলে, দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি নিজের প্রয়োজনে বা বিভিন্ন কারণে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, বিভিন্ন নদ নদীর পানি তিনি পান করেছেন, কিন্তু আমাদের দেশের এই সুমিষ্ট পানি, এরকম কপোতাক্ষ নদীর মতো এত সুমিষ্ট পানি পৃথিবীর আর কোথাও তিনি পান নাই। ঠিক যেন মাতৃদুগ্ধের মতো তৃপ্তিদায়ক ছিল কবির কাছে এই কপোতাক্ষ নদের পানি। কপোতাক্ষ নদ কবিতাটি একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। এই কবিতার বৈশিষ্ট্য হলো প্রথম 8 লাইনে থাকে, 8 লাইনকে বলা হয় অষ্টক, যাতে থাকে ভাবের ব্যঞ্জনা, এবং পরবর্তী 6 লাইনকে বলা হয় ষষ্ঠক এবং তাকে বলা হয় ভাবের পরিণতি।
এতক্ষণ আমরা আটলানির মধ্যে কবির মনের যে কল্পনা আকাঙ্ক্ষা সেগুলো উপলব্ধি করতে পেরেছি, কিন্তু এতক্ষণ শুধু কবি কল্পনাতেই ছিলেন। এখন তিনি বাস্তবে এসেছেন, সেই বাস্তবের রূপটি পরবর্তী 6 লাইনে আমরা দেখতে পাব। আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়ি রূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গজনের কানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম বাবে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কবি অবস্থান করছেন সুদূর ফ্রান্সে থেকে এতক্ষণ তিনি কপোতাক্ষ নদকে উপলব্ধি করেছেন, তার সুমিষ্ট জলের স্বাদ তিনি কল্পনায় গ্রহণ করেছেন। এখন তিনি বাস্তবে ফিরে এসেছেন। ফ্রান্স সে বাংলাদেশ থেকে অনেক দূরে, যেহেতু তার আর দেশে ফিরে আসার কোনো সুযোগ সুবিধা নেই, সুতরাং তিনি আফসোস করে বলতেছেন যে আর কি হবে দেখা, হয়তো তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন হয়তো কপোতাক্ষ নদকে তিনি আর দেখতে পাবেন না। কিন্তু দেখতে না পেলেও তিনি তার কথা সবসময় মনে করেন, আর সে কারণেই তিনি কপোতাক্ষ নদকে মিনতি করে বলতেছেন, যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে। প্রজারা যেমন রাজাকে খর বা খাজনা দেয়, কপোতাক্ষ নদকেও কল্পনা করা হয়েছে প্রজার সাথে, এবং যেহেতু সে প্রজা, তার রাজা হচ্ছে সাগর। প্রজারা রাজাকে খর দেয়, কপোতাক্ষ নদও খর দেয় রাজাকে বা সাগরকে, অর্থাৎ কপোতাক্ষ নদীর পানি প্রবাহিত হয়ে সাগরে গিয়ে পতিত হয়। এর জন্য এই কপোতাক্ষ নদ বাড়ি রূপ কর, এই পানির মতোই খর দিতেছে সে সাগরকে। যেহেতু কর দিতেছে, কপোতাক্ষ নদ প্রবাহিত হয়ে যশোর জেলা দিয়ে প্রবাহিত হয়ে পরবর্তীতে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর সেই ছুটে চলার পথে সে অসংখ্য পথ পরিক্রমা করতে হয়, অসংখ্য পথ অতিক্রম করতে হয়, অর্থাৎ এই বাংলাদেশের ভিতর দিয়েই প্রবাহিত হতে হয়। কাজেই কবি কপোতাক্ষ নদীর কাছে মিনতি করতেছেন, সে যখন প্রবাহিত হয় তখন যেন দু তীরের মানুষদের জানিয়ে দেয় যে তারা, কবি সেই সুদূর ফ্রান্সে থেকেও তাদেরকে স্মরণ করতেছেন। বঙ্গজনের কানে শখে সকারিতে, নাম তারে প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে তব নাম ভঙ্গের সঙ্গীতে। সেই সুদূর প্রবাসে থেকেও কবি কপোতাক্ষ নদকে ভুলতে পারেন নাই, তার স্মৃতিকে মুছতে পারেন নাই। সুতরাং সুদূর ফ্রান্সে থেকেও কবি এই কপোতাক্ষ নদকেই স্মরণ করতেছেন এবং স্মরণ করে যাচ্ছেন। এবং কবি যেরকম কপোতাক্ষ নদকে স্মরণ করতেছেন, কপোতাক্ষ নদও যেন কবিকে ঠিক একইভাবে স্মরণ করে। শিক্ষার্থী বাড়ির কাজ দিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন কপোতাক্ষ নদ কবিতা থেকে তোমরা বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজ হবে কপোতাক্ষ নদ কবিতা অবলম্বনে কবি মাইকেল মধুসূদন দত্তের স্বদেশ প্রীতির বর্ণনা দাও। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে থেকো।